সোমবার থেকে সারা দেশে কঠোর লকডাউন। জরুরি সেবা ছাড়া বন্ধ থাকবে সব অফিস, বের হওয়া যাবে না বাসা থেকে, মোতায়েন থাকবে সেনাবাহিনী, বিজিবি। করোনার ভয়াবহতার দিকে দেশ, একদিনে দ্বিতীয় সর্বোচ্চ 108 জনের মৃত্যু। হাসপাতালে বাড়ছে রোগী। ডেল্টা ভ্যারিয়েন্টে পরিস্থিতি আরও জটিল হওয়ার শঙ্কা। জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত এই বেড়ে যাওয়ার, এই উল্লম্ফনের সম্ভাবনাটা কিন্তু আছে। ডেল্টার কথা চিন্তা করি, সেটা কিন্তু ছড়াতে পারে একজনের কাছ থেকে 8 জনের কাছেও। এর জন্য আমাদেরকে অসম্ভব সাবধানতা অবলম্বন করতে হবে। 29 জুন থেকে 11 জুলাই পর্যন্ত এইচএসসি পরীক্ষার্থীদের ফর্ম পূরণ। করোনা পরিস্থিতিতে অনলাইনে প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশনা। ভাসমান অবস্থায় ভূমধ্যসাগর থেকে 250-র বেশি বাংলাদেশিকে উদ্ধার করেছে তিউনিসিয়ার নৌবাহিনী। এক মাসে এই সংখ্যা 707। বাংলাদেশ people come to Tripoli, Libya. Now still problem ready. This one boat water come ready downside. সংঘাতপূর্ণ মালিতে শান্তির বার্তা ছড়িয়ে দিচ্ছেন বাংলাদেশের শান্তিরক্ষীরা। মৃত্যু ঝুঁকি উপেক্ষা করেই চালাচ্ছেন নিরাপত্তা ও জীবনমান উন্নয়নের কাজ। 20 কোটি টাকা মূল্যের জাল রেভিনিউ স্ট্যাম্প, কোর্ট ফি ও তৈরির সরঞ্জাম উদ্ধার। সিন্ডিকেটের হোতাসহ 4 জন গ্রেফতার। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে প্রিমিয়ার লিগে কাল অলিখিত ফাইনাল। শিরোপা জিততে আবাহনীর বিপক্ষে মাঠে নামবে প্রাইম ব্যাংক। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। দর্শক, আপনারা সবাই ঘরে এবং ঘরের বাইরে সব জায়গায় কিছুক্ষণ পর পর হ্যান্ড স্যানিটাইজার বা অন্য কোনো জীবাণুনাশক দিয়ে হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন। পুরো খবর শুরু করছি। সোমবার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সারা দেশে কঠোর লকডাউন। জরুরি সেবা ছাড়া সরকারি বেসরকারি অফিস বন্ধ থাকবে। জরুরি পণ্য ছাড়া সব যান চলাচল বন্ধ থাকার কথা জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। রাজধানী ঢাকাকে সুরক্ষিত রাখতে আশপাশের জেলা লকডাউনে ঠেকানো যাচ্ছে না মানুষের যাওয়া আসা। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে জাতীয় কারিগরি পরামর্শ কমিটির 14 দিনের সম্পূর্ণ শাটডাউনের সুপারিশের একদিন পরেই কঠোর লকডাউনের সিদ্ধান্তের কথা জানিয়েছে সরকার। এই কড়াকড়ি কার্যকর হবে আগামী সোমবার ভোর থেকে। জরুরি কারণ ছাড়া বাইরে বের হওয়া যাবে না। স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করতে দেশজুড়ে কঠোর অবস্থানে যাবে পুলিশ, বিজিবি এবং মোতায়েন থাকবে সেনাবাহিনী। 1 সপ্তাহের জন্য দেব, তারপর বাড়াবো, এবং এটা খুব কঠোরভাবে যাতে করে সকলে প্রতিপালন করে সেই জন্য আমরা সেখানে বেশ কড়াকড়ি থাকবে। সেই জন্য পুলিশ থাকবে, আপনার বিজিবি থাকবে, সেনাবাহিনীও থাকতে পারে। সোমবার থেকে সারা দেশে কঠোর লকডাউন চলাকালীন সময়ে জরুরি সেবা ছাড়া সব সরকারি বেসরকারি অফিস বন্ধ থাকবে। জরুরি পণ্যবাহী গাড়ি ছাড়া আর সব যানবাহন চলাচল করতে পারবে না। অফিস আদালতগুলো বন্ধ থাকবে, তবে এনবিআর এর অফিসগুলো, ব্যাংকের অফিসগুলো বা ওই রিলেটেড অ্যাকাউন্টস অফিসগুলো যেগুলো আছে, প্রথমে আমরা 1 সপ্তাহের জন্য দেবো, তারপর অবস্থা বুঝে যদি বাড়াতে হয় সেটা আবার বাড়াবো। ঢাকার আশেপাশের জেলাগুলোর লকডাউনের পর ছুটির দিনেও ছিল ঢাকায় আসা কিংবা ছেড়ে যাওয়া মানুষের তৎপরতা। ফেরিগুলোতে ছিল দিনভর ভিড়। দূরপাল্লার বাস বন্ধ থাকলেও ভেঙে ভেঙে বিভিন্ন গাড়িতে রাজধানীর প্রবেশমুখে আসছেন তারা। আমাকে যে বাল বাচ্চা আছে, বউ লাইন আছে, হেদেরে খাওয়াইবে কে? হেদের রিজনেক বিদেশের লাইন। বর্তমান প্রধানমন্ত্রী আমরা গর্তন 10 বছরও বাইরামু না। রান্না বান্না করা খুব সমস্যা হচ্ছে, এই জন্য ওনার বাসায় চলে যাচ্ছে। যে বাইরেছি দেখি যে দিয়ে আইবার পারি, আবার আইজি আমি ফিরুম, আর যদি না যাইবার পারি তাহলে রিটার্ন ঘুরে আসুন। সোমবার থেকে কঠোর লকডাউনের প্রজ্ঞাপন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে শনিবার জারি করার কথা জানিয়েছেন নীতি নির্ধারকেরা। নাজমুল হোসেন, যমুনা নিউজ, ঢাকা। করোনায় ভয়াবহ অবস্থার দিকে দেশ। 24 ঘন্টায় মৃত্যু হয়েছে আরও 108 জনের, যা একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়ালো 13,976। গত 24 ঘন্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে 5,869। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 27,653 জনের। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার 21.22%। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা 8,78,804 জন।
24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2776 জন। মোট সুস্থ 7,97,559 জন। মৃত 108 জনের মধ্যে পুরুষ 75 আর নারী 33। বিভাগ ভিত্তিক সর্বোচ্চ মৃত্যু হয়েছে খুলনায় 27, এছাড়া ঢাকায় 25, চট্টগ্রামে 23, রাজশাহীতে 16, রংপুরে 10, ময়মনসিংহে 4, সিলেটে 3 জন করে মারা গেছেন। গত 19 এপ্রিল দেশে সর্বোচ্চ মৃত্যু ছিল 112 জন। দেশে সংক্রমণ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের সক্রিয়তা আর স্বাস্থ্যবিধি উপেক্ষার মাশুল এবার গুনতে হতে পারে বলে ধারণা তাদের। একই সাথে সারা দেশে সংক্রমণ ছড়িয়ে পড়ায় চিকিৎসা ব্যবস্থাও সামাল দেয়া কঠিন হবে। তাই যে কোনো মূল্যে টিকা নিশ্চিত করা ও স্বাস্থ্যবিধি মানাতে সর্বোচ্চ উদ্যোগ নেয়ার পরামর্শ তাদের। মাহফুজ মিশুর রিপোর্ট। দ্রুত গতিতে বাড়ছে করোনার সংক্রমণ। এক সময় যা ছিল কেবল ঢাকা, চট্টগ্রাম সহ কয়েকটি জেলায়, তা এখন পৌঁছে গেছে টেকনাফ থেকে তেঁতুলিয়া, দেশের প্রায় প্রতিটি প্রান্তে। এক সপ্তাহ আগেও দৈনিক আক্রান্ত ছিল 3000-এর মতো, এক লাফে তা এখন 6000-এর উপরে। জিনোম সিকোয়েন্সিং করে বিজ্ঞানীরা বলছেন, ঢাকাসহ সারা দেশেই ডেল্টা ভ্যারিয়েন্টের উপস্থিতি, যা সংক্রমণের গতিকে ত্বরান্বিত করছে বহুগুণ। ফলাফল বাড়ছে মৃতের সংখ্যাও, দৈনিক তা পৌঁছে গেছে 80-র ঘরে। এটা যে বাড়বে সেটা আমরা একটা ধারণা করেছিলাম, এবং সেই প্রজেকশন অনুযায়ী জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত এই বেড়ে যাওয়ার, এই উল্লম্ফনের সম্ভাবনাটা কিন্তু আছে। আমরা প্রথমে বলতাম একজনের কাছ থেকে SARS-CoV-2 ছড়াতে পারে 2 থেকে 2.5 জনের কাছে, কিন্তু এখন যদি আমরা ডেল্টার কথা চিন্তা করি, সেটা কিন্তু ছড়াতে পারে একজনের কাছ থেকে 8 জনের কাছেও। এর জন্য আমাদেরকে অসম্ভব সাবধানতা অবলম্বন করতে হবে। সেই সাথে সাধারণ মানুষের একটা বড় অংশের উদাসীনতা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলতে পারে বলে আশঙ্কা তাদের। এরই মধ্যে সংক্রমণ ঠেকাতে সারা দেশে শাটডাউনের কথা চিন্তা করছে সরকার। মানুষকে ঘরে থাকার পর্যাপ্ত সমর্থন না দিলে সেটিও কার্যকর হবে কিনা সে প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি প্রাপ্তবয়স্ক 12.5 কোটি মানুষের জন্য টিকা নিশ্চিত না করতে পারলে বিপদ আরও বাড়ার আশঙ্কা তো থাকছেই। ভ্যাকসিন ছাড়া আসলে কোনো গতি নেই। সাপ্লাই এবং ডিমান্ড দুটো সাইডকে অ্যাড্রেস করে ভ্যাকসিনেশন করতে হবে, যেন আমরা অতি অল্প সময়ের মধ্যে 70 থেকে 80% মানুষকে ভ্যাকসিনের আওতার মধ্যে নিয়ে আসতে পারি। গত বছর এই সময়ের তুলনায় এখনকার পরিস্থিতিটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে আরো ভয়ঙ্কর, কিন্তু ওই তুলনায় মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতাটা একটু কম। এখন এটাকে যদি আমরা পরিবর্তন আনতে চাই স্বাস্থ্যবিধি মেনে চলার মধ্যে, তাহলে আমার মনে হয় আমাদের একদম কমিউনিটির মধ্যে গিয়ে কাজ করতে হবে। লকডাউন বা শাটডাউন যাই হোক না কেন, প্রশাসন ও পুলিশের পাশাপাশি করোনা মোকাবেলায় জনপ্রতিনিধি, শিক্ষক ও ধর্মীয় নেতা সহ সবাইকে কাজে লাগানোর তাগিদ জনস্বাস্থ্যবিদদের। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। এদিকে রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে করোনা রোগী। আবারও প্রকট হচ্ছে আইসিইউ সংকট। বেশিরভাগ হাসপাতালে সাধারণ বেড খালি থাকলেও ফাঁকা নেই আইসিইউ। বেশিরভাগ রোগী আসছেন ঢাকার বাইরে থেকে। 10 দিন আগে রাজধানীর কর্মীটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন করোনা রোগী ছিল 100 রকম। শুক্রবার দেখা যায় 300 সিটের মধ্যে ফাঁকা আছে মাত্র 7টি। রাজধানীর প্রতিটি কোভিড হাসপাতালের চিত্রই একই রকম। সম্প্রতি করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় বিভিন্ন প্রান্ত থেকে রোগী আসছে, ফলে চাপ বাড়ছে রাজধানীর হাসপাতালগুলোতে। আমার ভাই জ্বর হয়েছে, জ্বরের পরে শ্বাসকষ্টের পরে আমরা ওখান থেকে হাসপাতালে নিয়ে আসছি। আমরা নোয়াখালী মসজিদ থেকে নিয়ে আসছি, ওনারা বলছে যে ঢাকা নিয়ে যেতে। কুষ্টিয়া সদর হাসপাতালে ওখানে টেস্ট করাই, টেস্টে যখন পজিটিভ আসার সাথে সাথে আমরা দেরি না করে কর্মীটোলা জেনারেল হাসপাতালে আমার ওয়াইফকে নিয়ে এসে ভর্তি করি। সাধারণ বেড ফাঁকা থাকলেও খালি নেই আইসিইউ। তাই শ্বাসকষ্ট নিয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটতে দেখা গেছে রোগীর স্বজনদের। এখান থেকে নিয়ে যাচ্ছি, ওনারা বলতেছে ওনার নাকি অক্সিজেন মাত্রা কম, যে কোনো মুহূর্তে আইসিইউ লাগতে পারে। তো এই জায়গায় আইসিইউ বেড খালি নেই, এই জন্য আমাদেরকে ডিএনসিসি হসপিটাল পাঠাচ্ছে। চিকিৎসা সংশ্লিষ্টরা মনে করেন, আশপাশের জেলা ও দেশের বিভিন্ন প্রান্তে লকডাউন থাকায় অনেক করোনা রোগী রাজধানীর হাসপাতালে চিকিৎসা নেওয়ার সুযোগ পাচ্ছে না। দেশজুড়ে বাড়ছে করোনা সংক্রমণ, নতুন আতঙ্ক ডেল্টা ভেরিয়েন্ট।
এর মধ্যে ঢাকার আশপাশের 7 জেলায় চলছে লকডাউন, রাজধানীকে শাটডাউন করার প্রস্তুতি নিচ্ছে সরকার। এমন বাস্তবতায় করোনা সংক্রমণ রোধে বিশেষজ্ঞরা বলছেন সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে চলতে। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। করোনার হটস্পট রাজশাহী আর খুলনায় সংক্রমণ আর মৃত্যুর হার কমানো যাচ্ছে না কোনোভাবেই। খুলনার প্রায় সব জেলাতেই ছড়িয়ে পড়েছে ভাইরাসের প্রকোপ। হাসপাতালগুলোতেও রোগীর চাপ বাড়ছে। খুলনা করোনা বিশেষায়িত হাসপাতালে সাধারণ শয্যা, এইচডিইউ এবং আইসিইউ কোনোটিই খালি নেই। একই পরিস্থিতি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেরও। শয্যার তুলনায় রোগী ভর্তি আছে অতিরিক্ত। ওয়ার্ডের বাইরের বারান্দাতেও চিকিৎসা নিচ্ছেন অনেকে। হাসপাতালে আসা রোগীদের বেশিরভাগই ষাটোর্ধ্ব এবং গ্রামের বাসিন্দা। ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়া এবং স্বাস্থ্যবিধি না মানায় পরিস্থিতি দিন দিন এগুচ্ছে খারাপের দিকে। মহামারীর মধ্যেই 29 জুন থেকে 11 জুলাই পর্যন্ত চলবে এইচএসসি পরীক্ষার্থীদের ফর্ম পূরণ। আজ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। করোনা পরিস্থিতিতে অনলাইনে ফর্ম পূরণের প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষা অনুষ্ঠিত হলেও প্রস্তুতি নিয়ে রাখার কথা জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। চলমান করোনা মহামারীতে পরীক্ষা হবে কিনা তা নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি। এরই মধ্যে 2021 সালের এইচএসসি পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড মাউসি। এতে বলা হয়েছে স্বাস্থ্যবিধি মেনে 29 জুন থেকে শুরু হবে ফর্ম পূরণ, যা শেষ হবে 11 জুলাই। এবারের এইচএসসি পরীক্ষায় থাকছে না কোনো টেস্ট পরীক্ষা, তাই এ সংক্রান্ত কোনো ফি নেওয়া যাবে না বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। করোনার কথা মাথায় রেখে পুরো প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে নির্দেশনা দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানকে। এছাড়া মূল পরীক্ষার ফিও ঠিক করে দেওয়া হয়েছে, যা বিজ্ঞান শাখার জন্য 2500 টাকা আর মানবিক ও ব্যবসায় শাখার জন্য নির্ধারিত করা হয়েছে 1940 টাকা। পরীক্ষার ব্যাপারে তো সিদ্ধান্ত হয় না, কিন্তু এটা হুট করে যদি বলে দেয় তখন তো আমরা পরীক্ষাটা নিতে পারবো না। প্রস্তুতিটা আমরা নিয়ে রাখলাম এবং এটা সব বোর্ডেই একসাথে চলবে। এরপরে যে সিদ্ধান্ত আসে, যদি পরীক্ষা না হয় আমরা আবার পুরো টাকা গতবারের মতো ফেরত দিয়ে দিব। কোভিড-19 এর জন্য মানুষের অর্থনৈতিক অবস্থা এখন খারাপ। হঠাৎ করে এই জমা দেওয়া ছাত্রদের পক্ষে সবাই পক্ষে সম্ভব নাও হতে পারে। নির্ধারিত পরীক্ষার ফি এর অতিরিক্ত ফি আদায় করলে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়। যে টাকাটা আমরা নির্ধারণ করে দিয়েছি, এর চেয়ে 1 পয়সাও যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান বেশি নেয়, সেই শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারে সমস্ত বোর্ডগুলি কঠোরতম ব্যবস্থা নেবে। 2020 সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণরা জিপিএর মান উন্নয়নের জন্য এবছর আবারও পরীক্ষার সুযোগ পাবেন। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। ভাসমান অবস্থায় ভূমধ্যসাগর থেকে 264 বাংলাদেশিকে উদ্ধার করেছে তিউনিশিয়ার নৌবাহিনী। সাগরপথে জীবনের ঝুঁকি নিয়ে লিবিয়া থেকে ইতালি যাচ্ছিলেন তারা। পথে নৌকা ডুবে যায়। সবাইকে উদ্ধার করে তিউনিসিয়া নেওয়া হয়েছে। এই নিয়ে গত 1 মাসে দেশটিতে 707 জন বাংলাদেশিকে উদ্ধার করা হলো। উদ্ধারকৃতরা বলছেন বিপুল অঙ্কের টাকা দিয়ে দালাল ধরে ইউরোপে যাওয়ার চেষ্টা করছিলেন তারা। উন্নত জীবনের সন্ধানে বের হয়ে জীবনটাই হারাতে বসেছিলেন 264 বাংলাদেশি। ভাগ্যজোরে বেঁচে গেলেও যেন বিশ্বাস করতে পারছেন না কেউ। এ যেন দ্বিতীয় জীবন ফিরে পাওয়া। ভূমধ্যসাগর থেকে ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করে তিউনিসিয়া নৌবাহিনী। লিবিয়া থেকে দালালের মাধ্যমে নৌপথে ইতালি যাচ্ছিলেন 250 শতাধিক বাংলাদেশি। পথের নৌকা ভেঙে গেলে উত্তাল সাগরে ভাসতে থাকেন তারা। তিউনিসিয়া নৌবাহিনীর রাডারে ধরা পড়লে অল্পের জন্য প্রাণে রক্ষা পায় এসব বাংলাদেশি। বাংলাদেশ পিপল কাম টু ত্রিপুলি, লিবিয়া। নাও স্টিল প্রবলেম রেডি। দিস ওয়ান boat water come ready downside. After go to this one Tunisia Coast Guard go to help. উদ্ধারের পর তাদের নেওয়া হয় আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর তত্ত্বাবধানে। আল কাতাফ নৌবন্দরে স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদের নেওয়া হয় তিউনিসিয়ার জাররা শহরে। সেখানে 7 দিনের কোয়ারেন্টাইনে রাখা হবে। এসব বাংলাদেশিদের বিষয়ে এরই মধ্যে যোগাযোগ করেছে দূতাবাস। যারা স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী তাদের IOM এর সহায়তায় দেশে পাঠানো হবে। ইউরোপে প্রবেশের জন্য বাংলাদেশিদের কাছে তিউনিসিয়া হয়ে উঠেছে অন্যতম প্রধান রুট। 1 মাসে তিউনিসিয়ায় 707 বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। এর আগে 27 ও 28 মে উদ্ধার করা হয় 243 জনকে। তিউনিসিয়া প্রবেশের উদ্দেশ্যে গেল মাসে আলজেরিয়া সীমান্তের মরু এলাকা থেকে 86 বাংলাদেশি উদ্ধার হয় লিবিয়াতে। শুধু জীবনের ঝুঁকি নয়, দালালদের চরম নিপীড়নের শিকার হন এসব অভিবাসন প্রত্যাশী। Everybody also lose more money. This one 8
8,000 euro also over everybody loss. This one all Bangladesh from come to Dubai, Dubai from come to Libya, now still have Tunisia. জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর তথ্য অনুযায়ী এবছর ভূমধ্যসাগর পাড়ি দিয়ে বিভিন্ন দেশে 19,061 জন ইতালিতে পৌঁছেছেন। এ তালিকায় শীর্ষে বাংলাদেশিরা। গেল 6 মাসে জীবনের ঝুঁকি নিয়ে সাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছেছেন 2,608 জন। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। সন্ত্রাসী হামলা বা বিস্ফোরণ যে কোনো সময় হতে পারে মৃত্যু। পথে পথে আইইডি ও মাইন বিস্ফোরণের ঝুঁকি। সেই বৈরী পরিস্থিতিতেও শান্তির বার্তা ছড়িয়ে দিচ্ছেন বাংলাদেশের শান্তিরক্ষীরা। সংঘাতময় দেশ মালি ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন আহমেদ রেজা। পশ্চিম আফ্রিকার দেশ মালি আয়তনে বাংলাদেশের চেয়ে প্রায় 9 গুণ বড়। মুসলিম প্রধান দেশটি ইউরেনিয়াম, হীরা আর সোনার পাশাপাশি অন্যান্য প্রাকৃতিক ও খনিজ সম্পদে সমৃদ্ধ। দেশটি এখনও বের হতে পারেনি ফ্রান্সের ঔপনিবেশিক শাসনের ঘেরাটোপ থেকে। রাজনৈতিক অস্থিরতা, জাতিগত দাঙ্গা, বিচ্ছিন্নতাবাদীদের সহিংসতা আর জেনিম ও ISGS এর সন্ত্রাসী কার্যক্রমে কোণঠাসা হতদরিদ্র মানুষগুলো। মালির সংঘাতময় পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী শান্তিরক্ষায় কাজ শুরু করে 2014 সালে। মোট 875 সদস্য নিয়ে মালির গাঁওতে সাফল্যের সাথে ধারাবাহিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ব্যাটালিয়ন ব্যানব্যাট 7। সন্ত্রাস প্রতিরোধে দিন রাত সদা প্রস্তুত বাংলার অকুতোভয় দামাল। মালির বিবাদমান পরিস্থিতিতে পথে পথে আইইডি, পরোক্ষ আক্রমণ, মাইন বিস্ফোরণ ও কমপ্লেক্স আক্রমণের ঝুঁকি নিয়েই নিজেদের সর্বোচ্চটুকু করছেন তারা। জীবন বাজি রেখে ভালো রাখছেন সে দেশটির সাধারণ মানুষকে। অপারেশন সেকা, কনভয় স্কট ও মঙ্গুজ যেন তারই অন্যতম উদাহরণ। আমাদের যাত্রাপথে অনেক সময় তারা আইডি বা মাইন স্থাপন করে রাখে এবং তারা মিনুসমার কনভয়কে লক্ষ্য করে তারা রিমোট কন্ট্রোলের মাধ্যমে এই ধরনের আইডি বিস্ফোরণ ঘটিয়ে মিনুসমার সদস্যদেরকে হতাহত করার চেষ্টা করে। শিক্ষা, চিকিৎসা ও হতদরিদ্র জনগোষ্ঠীর জন্য খাদ্যদ্রব্য বিতরণের মধ্য দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক জনগণের সাথে গড়ে তুলেছে আত্মার সম্পর্ক। কন্টিনজেন্টের কর্মযজ্ঞকে আরও এক ধাপ এগিয়ে নিচ্ছে নারী সদস্যদের সম্পৃক্ততা। মুখে হাসি আর অতল মায়ায় আপন করে নিচ্ছেন সবাইকে। প্রতিকূলতাও কম নয়। 40-45 ডিগ্রি তাপমাত্রা, বৈরী আবহাওয়া, মরুর ধুলোঝড়, পানি সংকট, নেটওয়ার্ক জটিলতা, এসব কিছুই মোকাবেলা করে বাংলা সেনাদের নিরন্তর ছুটে চলা। আমরা জীবনের ঝুঁকি নিয়ে এখানে শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশিরা সতত অংশগ্রহণ করে চলেছি এবং সার্বিকভাবে আমরা মনে করি যে আমাদের শান্তিরক্ষা কার্যক্রমের মাধ্যমে আমরা বাংলাদেশের ভাবমূর্তি বহির্বিশ্বে উজ্জ্বলভাবে তুলে ধরতে সক্ষম হচ্ছি। যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে বিশ্বের আরও 22টি দেশের শান্তিরক্ষীদের সাথে কাজ করে ব্যানব্যাট 7 প্রশংসা কুড়িয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। লাল সবুজের গৌরবগাথা পৃথিবীব্যাপী ছড়িয়ে দেওয়ার যে প্রয়াস, সেটি আসলে নিরন্তরভাবে হচ্ছে। যে কাজের অগ্রভাগে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। শান্তির বার্তা মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন তারা, একই সাথে কুড়িয়ে নিচ্ছেন মানুষের ভালোবাসা এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটেও হচ্ছেন প্রশংসিত। আহমেদ রেজা, যমুনা নিউজ, গাও, মালি। জাল রেভিনিউ স্ট্যাম্প তৈরির 4 জনের একটি চক্রকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ইউনিট। তাদের কাছ থেকে অন্তত 20 কোটি টাকা মূল্যের রেভিনিউ স্ট্যাম্প, কোর্ট ফি এসব তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। হঠাৎ বড়লোক হওয়ার স্বপ্নে 2017 সালে সীমিত পরিসরে জাল রেভিনিউ স্ট্যাম্প তৈরির কাজ শুরু করে গ্রেপ্তার আসামিরা। 2019 সাল থেকে তারা নিজস্ব ছাপাখানাও স্থাপন করে। ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে এই চক্রটিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। 20 কোটি টাকা মূল্যের জাল রেভিনিউ স্ট্যাম্প মজুত করে তারা। এখান থেকেই সেগুলো ছড়িয়ে দেওয়া হতো দেশের বিভিন্ন স্থানে।
সর্বস্তরে ছড়িয়ে যাচ্ছে, এই ছড়িয়ে যাতে না যায় এটা নিয়ে আমাদের কি করণীয় আমরা করছি। তো এটা একটু বড় চক্র, আরও আমাদের যেগুলো আমরা এখনও আরও খুঁজবো যে আরও কারা এর সাথে জড়িত আছে, অন্য কোনো জায়গায় এইগুলি চক্রগুলি আছে কিনা এইগুলি দেখা আমরা কাজ করছি। হাফিজ আক্তার বলেন, নজরদারির দুর্বলতার কারণেই অপরাধীরা এ ধরনের অপরাধ চালিয়ে যাচ্ছিল। এটি একটি বড় চক্র। জাল স্ট্যাম্পের কারণে বিপুল রাজস্ব হারাচ্ছে সরকার। সিকিউরিটি প্রিন্টিং প্রেস তাদের সাথে আমরা যোগাযোগ করব এবং সরকারের আরও ঊর্ধ্বতন মহলদের সাথে আমরা এই ব্যাপারে যোগাযোগ করব। আর সতর্কতা হিসেবে রেজিস্টার্ড ভেন্ডর অথবা পোস্ট অফিস থেকে রেভিনিউ স্ট্যাম্প কেনার জন্য সবাইকে অনুরোধ করছি। এসব অপরাধীর সাথে আর কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে, জানায় ডিবি পুলিশ। কেউ কিন্তু স্ট্যাম্পের দিকে এত খেয়াল করে না। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামে গলায় ছুরি চালিয়ে হত্যা করা হয়েছে হারেস নামে মাছের দোকানের এক কর্মচারীকে। এই ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ। সন্ধ্যায় ডবলমোরিং থানার বেপারীপাড়ায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঘটনার পরপরই ঘাতক হিসেবে জসিম নামে একজনকে আটক করে গণপিটুনি দেয় স্থানীয়রা। পরে তাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে কেন, কী কারণে এই হত্যাকাণ্ড তা এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। দেশ থেকে জঙ্গি পুরোপুরি নির্মূল হয়নি, তবে উগ্রবাদীদের তৎপরতা নিয়ন্ত্রণে রয়েছে, এ কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ধানমন্ডির বাসভবনে আওয়ামী লীগের মহানগরের বর্ধিত সভায় তিনি এ কথা বলেন। গুলশানের হলি আর্টিজানের মতো জঙ্গি হামলা আর হতে দেয়া হবে না বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন, যারা হামলা করেছিল তাদেরকে বাইরে থেকে কেউ প্রশিক্ষণ দেয়নি, হোম গ্রাউন্ডেই প্রশিক্ষণ নিয়েছে। বলেন, জঙ্গিবাদ নির্মূলে প্রধানমন্ত্রীর অঙ্গীকার প্রতিপালনে কাজ করছে সরকার। যিনি আওয়ামী লীগের কাণ্ডারি হিসেবে কাজ করছেন, এখনো এই হোমগ্রাউন্ড জঙ্গিরা মাঝে মাঝে দুই একটি ঘটনা ঘটাবার চেষ্টা করে, কিন্তু আমাদের ইন্টেলিজেন্সের দক্ষতায়, আমাদের নিরাপত্তা বাহিনীর দক্ষতায় সেগুলো সফল হচ্ছে না। আমাদের নিরাপত্তা বাহিনী এখনও প্রস্তুত আছে, আমাদের গোয়েন্দা সংস্থারা কাজ করছে যাতে এই সমস্ত জঙ্গি সন্ত্রাস দমনের জন্য। ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দেশের প্রথম টানেল, যার নাম বঙ্গবন্ধু টানেল। 2টি টিউব স্থাপন সহ 69% কাজ শেষ। 1 সিটি 2 টাউন মডেলের এই টানেলের কাজ আগামী বছর শেষ হবে বলছেন প্রকল্প সংশ্লিষ্টরা। বন্দরনগরীর পতেঙ্গায় কর্ণফুলী নদী তীরে চলছে বিশাল কর্মযজ্ঞ। ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে বহু কাঙ্ক্ষিত কর্ণফুলী টানেল। করোনার কারণে মাঝখানে কিছুটা ঝিমিয়ে পড়লেও আবার পুরোদমে শুরু হয়েছে নির্মাণ কাজ। নদীর তলদেশে একটি টিউব বসানো শেষ হয়েছে গত বছর, দ্বিতীয়টির কাজও শেষ পর্যায়ে। 2017 সালে শুরু হয় কর্ণফুলী টানেল নির্মাণ, শেষ হওয়ার কথা 2022 সালে। প্রকল্প পরিচালকের দাবি 69% কাজ শেষ। আগামী বছরের ডিসেম্বরে যান চলাচলের জন্য খুলে দেয়া হবে বলে আশা তার। এক টিউব থেকে আরেক টিউবে যাওয়ার, সেটা খুব আমাদের একটু চ্যালেঞ্জিং কাজ। সেই চ্যালেঞ্জিং কাজটুকু যদি ইনশাল্লাহ আমরা ওভারকাম করতে পারি, তাহলে আরও বেশি ডেফিনেটলি বলা যাবে যে এই টানেলের কাজ 2022 সালের ডিসেম্বরের মধ্যে শেষ করা যাবে। টানেলটি যুক্ত হবে এশিয়ান হাইওয়ে, সিটি আউটার রিং রোড, আনোয়ারা ইকোনমিক জোন ও পার্কি সৈকতের সাথে। এটি চালু হলে দেশি বিদেশি বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি দক্ষিণ চট্টগ্রামের শিল্পায়ন, আবাসন, পর্যটন শিল্পের নতুন দুয়ার খুলবে বলছেন ব্যবসায়ীরা। টানেলের মাধ্যমে আমরা মনে করি চট্টগ্রাম শহরের কর্ণফুলী নদীর 2 তীরে ব্যবসা বাণিজ্যে এবং বিনিয়োগের জন্য অনেক ধরনের সুবিধা সৃষ্টি করবে। এরই মধ্যে এই মেগা প্রকল্পের মেয়াদ এবং খরচ বেড়েছে 1 দফা। দীর্ঘসূত্রতা এড়িয়ে নির্ধারিত সময়ে টানেল চালুর তাগিদ চট্টগ্রামের মানুষের। বঙ্গবন্ধু টানেলটা সাংহাইয়ের মতো 1 সিটি 2 টাউন চট্টগ্রামে, এটা বিশাল একটা মেগা প্রজেক্ট। এটার উপর একটা বিশাল অ্যাচিভমেন্ট রয়েছে দেশের, এবং ব্যবসা বাণিজ্য সহ সব কিছু নির্ভর করে এই দেশের। এটা যাতে যথাসময়ে, নির্ধারিত সময়ে এই কাজের প্রকল্পের কাজটা শেষ করা হয়। 3.4 কিলোমিটার দীর্ঘ টানেলটি নির্মাণ করছে চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি। খরচ হচ্ছে প্রায় 10,391 কোটি টাকা। শোয়েব রহমান, যমুনা নিউজ, চট্টগ্রাম। বাসাবাড়িতে নয়, শেরেবাংলা নগর থানার ছাদে গড়ে উঠেছে দৃষ্টিনন্দন বাগান। শত ব্যস্ততার মাঝেও ঐকান্তিক প্রচেষ্টায় ছাদ কৃষিতে সাফল্য পেয়েছেন ওসি জানে আলম মুন্সি। রাজধানীর সবগুলো সরকারি স্থাপনায় এমন ছাদ বাগান করা গেলে নিষ্প্রাণ ঢাকা শহরে অনেকটাই কেটে যাবে সবুজের সংকট, এমনটাই মনে করেন তিনি। ইসমাইল হোসেন জনির ছবিতে আরও জানাচ্ছেন তানভীর মৌসুম।
বাসাবাড়ির ছাদে বাগান দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। রাজধানীর শেরেবাংলা নগর থানার মতো সরকারি ভবনের ছাদে ওসি জানে আলম মুন্সি গড়ে তুলেছেন এমনই দৃষ্টিনন্দন এক বাগান। জানে আলম থানার ইনচার্জ হয়ে এসেছিলেন 2019 সালে। কিছুদিন পরই শুরু হয় করোনা মহামারী। সেই সময়টাকেই কাজে লাগিয়েছিলেন তিনি। এটা আসলে একটা মনের বিষয় এবং মনের টান থেকে এটা আসে। যেহেতু আমার এরকম নিজস্ব কোনো বাড়ি নেই বা কোনো স্থাপনা নেই, সেহেতু এই অফিসের ছাদে চান্স পেয়ে আমি এটা করেছি। শখের বসে শুরু করলেও ধীরে ধীরে ছাদ কৃষিতে অন্যরকম এক নেশায় পেয়ে বসে তাকে। তাতে সফল হন জানে আলম। সব মিলিয়ে এখন বাগানটিতে গাছের সংখ্যা প্রায় 150। এরই মধ্যে তিনি রপ্ত করেছেন মাটি প্রস্তুত সহ ছাদ বাগানের সব কলা কৌশল। একটা ড্রামের ভিতরে মাটির সাথে অনেক কিছু আছে। এখানে আমরা মাটি দিয়েছি, ইটের খোয়া আছে, বালুর স্তর আছে, এখানে আপনার কোকো ডাস্ট আছে। এরকম বিভিন্ন বিষয় দিয়ে আমরা প্রথমত মাটিটাকে প্রস্তুত করেছি, তারপরে গাছের চারা সংগ্রহ করে গাছ এনে করিয়েছি। এই ছাদ বাগানে রয়েছে আম, জাম্বুরা, সাদা জামরুল থেকে শুরু করে ড্রাগনের মতো ফল। জানে আলম মুন্সি জানান, ছাদ কৃষিতে ড্রাগন চাষে সফল হয়েছে অল্প সংখ্যক মানুষ। এদিক দিয়ে তিনি এগিয়ে। রয়েছে দামি ও দুষ্প্রাপ্য আমের সমারোহ। বাড়িফোর, নামডকমাই, কাটিমনি, বারোমাসি সহ বিভিন্ন জাতের আম রয়েছে। বাদ পড়েনি মৌসুমি শাকসবজিও। পরীক্ষামূলকভাবে বস্তায় আদার চাষ করে তাতেও পেয়েছেন সাফল্য। 2 ধরনের বাগান করেছি। একটা হলো আপনার ফলের বাগান, আর একটা হলো শাকসবজি, সিজনাল শাকসবজি যখন যেটা আসে। ইতিমধ্যে অনেকেই আমাকে ফোন করছে, আমার থেকে জানতে চাচ্ছে কিভাবে আমি এই বাগান করলাম। রাজধানীকে সবুজের সংকট থেকে রক্ষা করতে ছাদে বাগান করছেন অনেকেই, কিন্তু শেরেবাংলা নগর থানার এই ছাদে ওসি জানে আলম মুন্সি করেছেন এক দৃষ্টিনন্দন ছাদ বাগান, যা দেখে অনুপ্রাণিত হবে অনেকেই। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় 12 তলা ভবন ধসের ঘটনায় এখন পর্যন্ত 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন 159 বাসিন্দা। স্থানীয় সময় শুক্রবার সকাল পর্যন্ত সংখ্যাটি নিশ্চিত করেছেন মিয়ামির মেয়র। এরই মাঝে ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা গেছে 102 জনকে। তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কয়েকজনের অবস্থা সংকটাপন্ন। এদিকে ভগ্নস্তূপে আটকা পড়াদের জীবিত উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। প্রাণহানি এড়াতে বিরত রাখা হয়েছে বুলডোজারের মতো ভারী যন্ত্রপাতির ব্যবহার। তবে শব্দ শনাক্তকরণে সোনার মেশিন, ক্যামেরা ও পুলিশের প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের মাধ্যমে অনুসন্ধান চলছে নিখোঁজদের। এখন পর্যন্ত একজনের মৃত্যু নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। কে হবে ঢাকা প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন, সেই উত্তর মেলাতে কাল অলিখিত ফাইনালে প্রাইম ব্যাংকের মুখোমুখি হবে আবাহনী। দুদলেরই তারকা তামিম মুশফিক না থাকলেও পেস আর ব্যাটিংয়ে এই লড়াই হবে শেয়ানে শেয়ানে। মিরপুরে ম্যাচটি শুরু হবে দুপুর 2টায়। লিগে 15 রাউন্ড শেষেও জানা যায়নি চ্যাম্পিয়নকে। শেষ দিনে সেই উত্তরের অপেক্ষাটা জানিয়ে দেয় কতটা জমাট হয়েছে লড়াই। বিতর্ক আর নানা সমালোচনা থাকলেও ঢাকা প্রিমিয়ার লিগেই যে এদেশের ক্রিকেটের সবচেয়ে বড় জৌলুস আসর তা প্রমাণ হলো আরও একবার। 22 পয়েন্টের টাই ব্রেক ভাঙতে শনিবার অলিখিত ফাইনাল, যেখানে জিতলেই 14-15 মৌসুমের পর আবারও সেরার মুকুট পড়বে প্রাইম ব্যাংক। কাল আবাহনীর সামনে চ্যালেঞ্জটা শিরোপা ধরে রাখার। প্রাইম ব্যাংক খুবই শক্তিশালী একটি দল। আমরাও মাশাআল্লাহ শক্তির দিক থেকে পিছিয়ে নেই। যেই দল ভালো খেলবে সেই দলই কালকে জিতবে। আশা করি যে এই ম্যাচটা আমরা ভালো করব এবং ম্যাচ কালকে জিতেই শিরোপা জিততে চাই। লড়াইটা হতে পারত তামিম মুশফিকের, কিন্তু ইনজুরি হতে দেয়নি। তারপরও আবাহনীর মেহেদী, সাইফুদ্দিনের সাথে প্রাইমের মোস্তাফিজ রুবেলের গতির লড়াই। তবে ব্যাটিংয়ে ইনফর্ম মুনিম শাহরিয়ার, লিটন, আফিফরা এগিয়ে রাখবে আকাশী নীলদের। প্রতিবারের মতো ডিপিএলটা এবার আসলে খুবই জমজমাট হয়েছে। বিসিবিকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই জন্য, এবং কালকের ম্যাচটা আশা করি আমাদের টিমে যারা আছে শতভাগ দিয়ে চ্যাম্পিয়নশিপটা ধরার জন্য। গ্রুপ পর্বে আবাহনীর কাছে এক প্রকার পাত্তাই পায়নি প্রাইম ব্যাংক। তবে এ তো আর 10টা ম্যাচের মতো নয়। অলিখিত ফাইনালে তাই তো পরিসংখ্যান নয়, বড় ফ্যাক্টর হতে পারে স্নায়ু চাপ। কিন্তু তার 50 পূর্ণ করেছেন 36 বল খেলে। অমিত, যমুনা স্পোর্টস, ঢাকা। দেশব্যাপী শাটডাউনের বাস্তবতাকে সামনে রেখে শনিবার থেকে মাঠে গড়ানোর কথা বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব। প্রথম ম্যাচে মুখোমুখি হওয়ার কথা বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এবং রহমতগঞ্জের, যেখানে চমক দিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ইতিমধ্যেই জানিয়েছে রহমতগঞ্জ।
লকডাউন চলমান, আছে শাটডাউনের সম্ভাবনা। এর মাঝেই শনিবার থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব। প্রথম ম্যাচে মুখোমুখি হবে বসুন্ধরা কিংস ও রহমতগঞ্জ। 15 ম্যাচে 14 জয়ে 43 পয়েন্ট নিয়ে টেবিল টপার কিংস, আর প্রতিপক্ষ রহমতগঞ্জ মাত্র 3 জয় নিয়ে আছে টেবিলের 9-এ। লিগে রহমতগঞ্জের শুরুটা ভালো হলেও মাঝপথে খেই হারিয়েছে। আবারও ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে প্রথম ম্যাচে নামবে পুরান ঢাকার দলটি। আর বসুন্ধরা যেখানে শেষ করেছিল শুরুটা ঠিক সেখান থেকেই করতে চায় তারা। বর্তমানে আমার দল ব্যালেন্স আছে, আমার দল সবাই ফিট আছে, সবাই আশা করি তাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করবে। এগেনস্ট বসুন্ধরা যেন দীর্ঘদিন পরে মাঠে নামতেছি, আমার দল আশা করি ভালো খেলার চেষ্টা করবে। শেষ 3 সপ্তাহ আমরা ক্যাম্পে ছিলাম, সেখানে ভালো কাজ হয়েছে। আমরা টেকনিক্যাল এবং ট্যাকটিক্যাল সব দিক নিয়েই কাজ করেছি। বিরতির পর প্রথম ম্যাচের জন্য বসুন্ধরা কিংস পুরোপুরি প্রস্তুত। লিগের প্রথম পর্ব শেষে শিরোপা দৌড়ে 11 পয়েন্টের ব্যবধানে এগিয়ে আছে কিংস। কাগজে কলমে সুযোগ থাকলেও দ্বিতীয় স্থানটিতে নজর আরও 6 ক্লাবের। সমান 32 পয়েন্ট নিয়ে 2 আবাহনী, 3-এ আছে শেখ জামাল। সমান 28 পয়েন্ট নিয়ে 4-এ চট্টগ্রাম আবাহনী, আর 5-এ অবস্থান ঢাকা মোহামেডানের। 26 পয়েন্ট নিয়ে 6-এ সাইফ, আর 7-এ অবস্থান শেখ রাসেলের। বাকি 6 দলের তালিকায় সবার নিচে অর্থাৎ রেলিগেশন জোনে আছে ব্রাদার্স ইউনিয়ন ও আরামবাগ। লিগে এখনও বাকি আছে 7 থেকে 8 ম্যাচ। ততদিনে হয়তো বদলে যাবে অনেক পরিসংখ্যান। মামুনুর রশিদ, যমুনা স্পোর্টস, ঢাকা। এই ছিল রাতের বাংলাদেশে। যাবার আগে মনে করিয়ে দিতে চাই, আপনারা সবাই ঘরে এবং ঘরের বাইরে সব জায়গায় কিছুক্ষণ পরপর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।